আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই সুস্থ আছো, নিরাপদে আছো এবং বাড়িতেই আছো। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং তোমাদের দোয়ায় ভালো আছি। তোমাদের সবাইকে অনলাইন ক্লাসে স্বাগতম। ক্লাস শুরু করার আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমার নাম আমিনা ফেরদৌস, প্রভাষক, সমাজকর্ম বিভাগ, সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজ, ভৈরব, কিশোরগঞ্জ। আজকে আমি ইন্টারমিডিয়েটের সমাজকর্ম প্রথম পেপারে দ্বিতীয় অধ্যায় থেকে একটা টপিক নিয়ে আলোচনা করব। তোমাদের মোটামুটি সিলেবাস কমপ্লিট হয়ে গেছে এবং আমরা কিন্তু তোমাদের ক্লাসে মোটামুটি সিলেবাসের একটা পর্যায়ে নিয়ে গিয়েছিলাম এবং এখন আমরা অনলাইন ক্লাসের মাধ্যমে কিন্তু চেষ্টা করেছি যে সিলেবাস শেষ করে দেওয়ার জন্য। তো আমরা পুনরায় রিভিশন দিচ্ছি এবং সেখান থেকে আমি দ্বিতীয় অধ্যায়ে তোমাদের সাথে একটু আলোচনা করব। তো আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 1601 সালের দরিদ্র আইন। তো আমরা আজকে টপিক থেকে যে জিনিসগুলো জানবো সেটা হচ্ছে 1601 সালের দরিদ্র আইনের ধারণা, দরিদ্রদের শ্রেণী বিভাগ, 1601 সালের দরিদ্র আইন বাস্তবায়ন প্রক্রিয়া এবং 1601 সালের দরিদ্র আইনের গুরুত্ব। তো প্রথমে আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে 1601 সালের দরিদ্র আইন। দেখো, বর্তমানে আমরা 2020 সালে আমরা অবতীর্ণ হয়েছি এবং দেখা যায় যে আমরা এখন যে ঘটনাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 1601 সালের কথা। কত সালের কথা? 1601 সালের কথা, অর্থাৎ আজ থেকে প্রায় 400 বছর আগের কথা। হ্যাঁ, এবং ইংল্যান্ডে তখন দরিদ্রদের ভাগ্যের উন্নয়নের জন্য, দরিদ্রদের সক্ষম করে তোলার জন্য, আত্মনির্ভরশীল করে তোলার জন্য ইংল্যান্ডে অনেকগুলো আইন প্রণীত হয়েছিল। তো আমরা যে জিনিসটা বলতে পারি সেটা হচ্ছে কি, যে ইংল্যান্ডকে দরিদ্র আইনের প্রথম সূতিকাগার বলা হয় এবং ইংল্যান্ডে সর্বপ্রথম দরিদ্র আইন প্রতিষ্ঠিত হয়েছে। তো এক্ষেত্রে 1601 সালে দরিদ্র আইনটা কি সেটা আমরা একটু জানবো। দেখো, 1349 থেকে 1597 সাল পর্যন্ত আমরা ইতিহাস যদি পর্যালোচনা করি সেখানে দেখতে পাই যে 1349 থেকে 1597 সাল পর্যন্ত মোট 42টি আইন প্রণয়ন করা হয়েছিল শুধুমাত্র দরিদ্রদের কল্যাণের জন্য। এবং ইংল্যান্ডে এমন একটা অবস্থা তখন বিরাজ করছিল যে সেখানে দরিদ্রদের ভাগ্যের উন্নয়নের জন্য, দরিদ্রদের কল্যাণের জন্য অনেকগুলো আইন প্রণীত হয়েছিল, কিন্তু কোনো আইনই ফলপ্রসূ কোনো সুফল বয়ে আনতে পারেনি। এবং এরই প্রেক্ষাপটে 1601 সালে রানী প্রথম এলিজাবেথ সর্বপ্রথম অন্য 42টা আইন প্রণয়নের পরে উনি 43তম আইন প্রতিষ্ঠিত করেছেন, 43তম আইন উনি এস্টাবলিশ করেছেন এবং এটাকে ইতিহাসে 1601 সালের দরিদ্র আইন বা 43তম এলিজাবেথীয় দরিদ্র আইন বলা হয়। তো তোমরা ভাবতে পারো যে বর্তমানে ইংল্যান্ড মানে লন্ডন যেটা, সেটার অবস্থা এত শোচনীয় ছিল। হ্যাঁ, আসলে অনেক শোচনীয় ছিল এবং এমন একটা পর্যায়ে ছিল যে তখন ভিক্ষুকের অবস্থা, মানে ভিক্ষুকের সংখ্যা বেড়ে গেছে এবং সেখানে দেখা যেত যে গির্জা ভিত্তিক অনুশীলনটা বেশি হতো, চার্চের মাধ্যমে মানুষকে সাহায্য সহযোগিতা করা হচ্ছিল। কিন্তু তারপরেও দেখা গেল যে চার্চের মাধ্যমে শুধুমাত্র মানুষের সমস্যার বা স্থায়ী সমস্যার সমাধান করা সম্ভব হচ্ছিল না এবং এটার পরিপ্রেক্ষিতে দেখা গেল কি আস্তে আস্তে 42টি আইন প্রণয়ন করা হয়েছিল। কতগুলো আইন? মোট 42টি আইন। এরপরে 1601 সালে রানী এলিজাবেথ চিন্তা করলেন যে না, আমার দেশের মানুষকে বাঁচানোর জন্য বা তাদেরকে দারিদ্র থেকে মুক্ত করার জন্য আমি একটা আইন প্রণয়ন করব। সেই আইনটা এলিজাবেথীয় দরিদ্র আইনও বলা হয়, সেটাকে আবার 43তম এলিজাবেথীয় দরিদ্র আইনও বলা হয়। কথাটা বুঝতে পারছো? তোমাদের প্রশ্নে ধরো আসলো যে 1601 সালের দরিদ্র আইনটা এভাবে ডাইরেক্ট না এসে 43তম এলিজাবেথীয় দরিদ্র আইন কাকে বলে, এরকম ভাবে প্রশ্নটা কিন্তু আসতে পারে। তো বেসিক জিনিসটা যদি তোমাদের জানা থাকে তাহলে কিন্তু প্রশ্নটা আনসার করা সেরকম কঠিন বিষয় না। তো আমরা মোটামুটি এটুকু ক্লিয়ার যে 43তম দরিদ্র আইন হচ্ছে 42টা আইন প্রণয়ন করার পরবর্তী সময়ে যখন সেটা ফলপ্রসূ হচ্ছিল না এবং বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছিল, এরই
প্রেক্ষাপটে 1601 সালে যে দরিদ্র আইন প্রণয়ন করা হয়, কে করেছিলেন? রানী প্রথম এলিজাবেথ। উনি সর্বপ্রথম এই আইনটা প্রণয়ন করেন। ঠিক আছে, তো এরপরে আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে দরিদ্রদের শ্রেণী বিভাগ। 1601 সালে দরিদ্র আইনে দেখা যায় কি যে দরিদ্রদেরকে 3টা শ্রেণীতে ভাগ করা হয়। কয়টা শ্রেণীতে? 3টা শ্রেণীতে। 1 নম্বর যেটা সেটা হচ্ছে সক্ষম দরিদ্র, 2 নম্বর হচ্ছে অক্ষম দরিদ্র, 3 নম্বর হচ্ছে নির্ভরশীল বালক বালিকা। এখন আমরা একটু ইলিমিনেশনটা একটু শুনবো যে সক্ষম দরিদ্র কারা। সক্ষম দরিদ্র হচ্ছে ওই সকল ব্যক্তি বা ওই সকল লোকদেরকে বোঝায় যাদের শরীরে শক্তি সামর্থ্য আছে, কাজ করার যোগ্যতা আছে, সামর্থ্য আছে, কিন্তু কাজ করছে না বা কাজ পাচ্ছে না, তাদেরকে সক্ষম দরিদ্র বলা হয়। এবং তাদেরকে দেখা যায় যারা সক্ষম দরিদ্র তাদেরকে জোরপূর্বক শ্রমাগারে পাঠানোর ব্যবস্থা করা হয়। তাদেরকে বসে খাওয়ানোর কোনো সুযোগ নাই। তারা যেহেতু শরীরে শক্তি সামর্থ্য আছে, তাদের অন্যান্য কোনো সমস্যা নেই, সেজন্য তাদেরকে এই শ্রমাগারে পাঠানোর ব্যবস্থা করা হয়। তারপরে আমরা জানবো যে অক্ষম দরিদ্র কাকে বলে। অক্ষম দরিদ্র হচ্ছে ওই সকল দরিদ্র ব্যক্তি যারা শারীরিকভাবে অক্ষম এবং যারা মানে কাজ করার যোগ্যতা যাদের নেই। যেমন মনে করো বৃদ্ধ, পঙ্গু, বধির, বোবা, তারপর অন্ধ, হ্যাঁ, এই ধরনের যারা আছে, প্রতিবন্ধী যারা আছে, তারাও কিন্তু এই তোমার অক্ষম দরিদ্রের অন্তর্ভুক্ত। ঠিক আছে, তারপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে নির্ভরশীল বালক বালিকা। নির্ভরশীল বালক বালিকা মানে কি? যারা অন্যের উপর নির্ভরশীল। হ্যাঁ, যে সকল শিশু, অনাথ, এতিম, পরিত্যক্ত শিশুরা আছে যারা অন্যের উপর নির্ভরশীল, ছোট বাচ্চা থেকে শুরু করে সবাই ওই নির্ভরশীল বালক বালিকা বা পরিত্যক্ত শিশু বা এতিম, হ্যাঁ, এই ধরনের বালক বালিকাদেরকে নির্ভরশীল বালক বালিকা বলা হয়। এবং এক্ষেত্রে দেখা যায় যে নির্ভরশীল বালক বালিকা যারা আছে তাদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য, তাদেরকে স্বাবলম্বী করে তোলার জন্য দত্তক নেওয়ার ব্যবস্থা করা হয়। ঠিক আছে, তো দত্তক নেওয়ার ক্ষেত্রে একটা সিস্টেম হচ্ছে যে মেয়েদেরকে 18 বছর পর্যন্ত এবং ছেলেদেরকে 21 বছর পর্যন্ত দত্তক নেওয়ার সিস্টেম আছে। এবং মেয়েরা 18 বছর পর্যন্ত কারো মানে দত্তকের আওতাধীন থাকবে, তাদেরকে বিয়ে শাদী দেওয়া বা তাদেরকে মানে স্বাবলম্বী করে তোলার ক্ষেত্রে এই নির্ভরশীল বালক বালিকা যারা মানে দত্তক নিবে তারা এই সাহায্য সহযোগিতা করবে। এবং ছেলেদেরকে 21 বছর পর্যন্ত এবং তাদেরকে স্বাবলম্বী করে দেওয়ার ক্ষেত্রে বিধান রয়েছে। ঠিক আছে, তারপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে বাস্তবায়ন প্রক্রিয়া। ঠিক আছে, বাস্তবায়ন প্রক্রিয়া 3টা পর্যায়ে হয়। একটা হচ্ছে দেখো প্রশাসনিক ব্যবস্থা, একটা হচ্ছে অবকাঠামোগত ব্যবস্থা, আর একটা হচ্ছে আয়ের উৎস। তা আমরা প্রথমে যেটা সেটা হচ্ছে প্রশাসনিক ব্যবস্থা। প্রশাসনিক ব্যবস্থা বলতে মনে করো যে প্রশাসনের মাধ্যমে যে ব্যবস্থাটা নেওয়া হয় সেটাকে প্রশাসনিক ব্যবস্থা বলা হয়। হ্যাঁ, এবং সেখানে ওভারসিয়ার নিয়োগ করা হয়। হ্যাঁ, এবং নির্দিষ্ট একটা এরিয়া যেটাকে প্যারিস বলা হয়, সেই প্যারিসে বসবাসকারী যারা আছে তাদেরকে প্রশাসনিক ভাবে বা প্রশাসনের আওতাধীন থেকে তাদেরকে সাহায্য সহযোগিতা করার ব্যবস্থা করা হয়। যেমন 1 নম্বর হচ্ছে সাহায্য দেওয়ার লক্ষ্যে দরিদ্রদের নিকট থেকে দরখাস্ত আহ্বান। মানে যাদেরকে সাহায্য দেওয়া হবে তাদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করতে হবে। তুমি যদি দরিদ্র হও তাহলে তোমাদেরকে মানে কলেজে কি দেওয়া হয়, একটা ফর্ম দেওয়া হয় যে তুমি দরিদ্র তো হবিল থেকে টাকা তুলবে কিনা। তাহলে তোমাকে আগে কি করতে হয়, অ্যাপ্লিকেশন করতে হয়, তাই তো? তো এক্ষেত্রে যে দরিদ্রদের কাছ থেকে কি করতে হবে, দরখাস্ত আহ্বান করতে হবে। যারা দরিদ্র, যারা মনে করে যে আমি দরিদ্র, আমি কাজ করতে পারি বা আমার শক্তি সামর্থ্য নাই বা আমি দারিদ্র সীমার নিচে বসবাস করছি, ওই ধরনের ব্যক্তিদের কাছ থেকে একটা অ্যাপ্লিকেশন নিতে হবে। দ্বিতীয় যেটা সেটা হচ্ছে দরিদ্রদের অবস্থা সম্পর্কে তদন্ত করা। যারা দরিদ্র তাদের অবস্থা সম্পর্কে আসলেই তারা দরিদ্র কিনা। এমন অনেক মানুষ আছে যারা কিন্তু আসলে দরিদ্র না। হ্যাঁ, তারা কি আসলে দরিদ্র কিনা, তারা আসলে দরিদ্র সীমার নিচে বসবাস করছে কিনা, এই সকল বিষয়ে দেখা, এটা হচ্ছে মানে এই প্রশাসনিক বাস্তবায়ন প্রক্রিয়ার একটা আওতাধীন একটা বিষয়। তারপরে হচ্ছে কোথা থেকে সাহায্য পাবে তা ঠিক করা। কোথা থেকে সাহায্য পাবে সেটা নির্ধারণ করা, সেটা যাচাই করা, এটাও কিন্তু মানে বাস্তবায়ন প্রক্রিয়ার আরেকটা পর্যায়।
তারপর হচ্ছে কোন ধরনের সাহায্য প্রয়োজন তা নির্দিষ্ট করা। কোন ধরনের সাহায্য প্রয়োজন, তার কি স্থায়ী সাহায্যের প্রয়োজন নাকি তাকে অস্থায়ী সাহায্যের প্রয়োজন, এক্ষেত্রে কি করতে হবে, সেই প্রয়োজনটা নির্ধারণ করতে হবে। আসলে তার সাহায্যের প্রয়োজন আছে কিনা, নাকি তার মানে এমনিতেই বলতেছে যে না আমি আসলে দরিদ্র, আমার মানে সামর্থ্য নাই, কিন্তু সেই বিষয়টা আসলে সূক্ষ্মভাবে তদারকি করা। আচ্ছা, তারপরে হচ্ছে সংশোধনাগারে কাজ করার তাগিদ প্রদান। সংশোধনাগারে কাজ করার ক্ষেত্রে তাগিদ দেওয়া বা তাকে জোরপূর্বক কাজ করতে বাধ্য করা। মনে করো যারা সক্ষম দরিদ্র আছে সেই সকল ব্যক্তিরা কি করবে, এই সংশোধনাগারে কাজ করার ক্ষেত্রে তাগিদ দিবে বা তাদেরকে জোরপূর্বক সংশোধনাগারে পাঠাবে। কথাটা বুঝতে পারছো? আচ্ছা, তারপরে হচ্ছে নির্ভরশীল বালক বালিকাদের তাদের মনিবের কাছে হস্তান্তর করা। তোমাদেরকে আগেই বলেছি যে যারা নির্ভরশীল বালক বালিকা তাদের দুইটা সিস্টেম আছে। একটা হচ্ছে যারা মনে করো আত্মীয় যে সকল আছে, মানে ধনবান বা বৃত্তশালী যারা, ওরা দত্তক নিতে পারে, অথবা অন্য কোনো লোক এসে যদি তাদেরকে দত্তক নেয়, তাহলে 18 বছর যদি হয়, মেয়েটার যদি 18 বছর হয়, মেয়ে যদি দত্তক নেয়, তাহলে সেই মেয়েকে 18 বছর হলে সেটা মনিবের কাছে হস্তান্তর করতে হবে, আর ছেলেটা হচ্ছে 21 বছর পর্যন্ত। তো এটা হচ্ছে বাস্তবায়ন প্রক্রিয়ার একটা ধাপ। তারপরে হচ্ছে আমরা অপ্রশাসনিক ব্যবস্থাটা পড়েছি। তারপরে হচ্ছে অবকাঠামোগত ব্যবস্থা। অবকাঠামোগত ব্যবস্থা হচ্ছে এমন অনেক পরিত্যক্ত বিল্ডিং আছে বা পরিত্যক্ত ভবন আছে যেখানে প্রশাসনিক মানে সরকারিভাবে সেটাকে দখল করা হয় এবং প্রশাসনিক কার্যক্রম চালানোর ক্ষেত্রে সেটা সহযোগিতা করা হয়। তারপরে হচ্ছে আয়ের উৎস। এই যে দরিদ্রদের সাহায্য করবে, দরিদ্রদেরকে মানে স্বাবলম্বী করার যে প্রচেষ্টা, সেটা কোথা থেকে, সেখান থেকে অবশ্যই আয় করতে হবে। সরকারের যদি ইনকাম না থাকে তাহলে তো দরিদ্রদেরকে দিতে পারবে না। তো সেই ক্ষেত্রে দরিদ্রদের স্বাবলম্বী করার ক্ষেত্রে এবং প্রশাসনিক ব্যবস্থা সুন্দরভাবে চালানোর জন্য আয়ের উৎস থাকতে হবে। তো আয়ের উৎসটা কি? আয়ের উৎস অবশ্যই কর ব্যবস্থা, ট্যাক্স। ট্যাক্স ইংরেজিতে বলে সবাই বুঝো, তাই না? বাংলায় হচ্ছে কর। মানে ট্যাক্স যদি না দেওয়া হয় তাহলে কিন্তু কি হবে না, যে মানে সরকারের ইনকাম হবে না। ইনকাম না হলে সরকার মানুষকে সাহায্য সহযোগিতা করতে পারবে না। ঠিক আছে? তাহলে বাস্তবায়ন প্রক্রিয়ার 3টা পর্যায়, একটা হচ্ছে প্রশাসনিক ব্যবস্থা, একটা হচ্ছে অবকাঠামোগত ব্যবস্থা, আর একটা হচ্ছে আয়ের উৎস। আচ্ছা, তারপরে আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে কি, যে 1601 সালে দরিদ্র আইনের গুরুত্ব মানে কি, প্রয়োজনীয়তা, তাই না? যে কি প্রয়োজন, 1601 সালে দরিদ্র আইনটা কেন প্রয়োজন, কি কারণে প্রয়োজন, ঠিক আছে, সেটা ব্যাখ্যা করো। এই ধরনের প্রশ্নটা আসতে পারে। তো 1 নম্বর যেটা গুরুত্ব হিসাবে আমরা ধরি, বা 1601 সালে দরিদ্র আইনের যেটা প্রধান গুরুত্ব বা প্রয়োজনীয়তা, সেটা হচ্ছে কি সমাজকর্ম পদ্ধতির বিকাশ। আমরা জানি যে সমাজকর্মের আবির্ভাব হয়েছিল শিল্প বিপ্লবের পরবর্তী সময়ে, এবং সেটার আবির্ভাব হয়েছিল ইংল্যান্ড থেকে। আমরা এখন যে আলোচনাটা করছি সেটা কিন্তু ইংল্যান্ডের কথায় আলোচনা করছি। তো ইংল্যান্ডে সমাজকর্ম বিকাশের ক্ষেত্রে এই 1601 সালে দরিদ্র আইনের মাধ্যমে সর্বপ্রথম পেশা হিসেবে রূপ লাভ করছিল। এবং দেখা যায় যে সমাজকর্মের পদ্ধতি আমরা জানি প্রধানত 2টা, একটা হচ্ছে মৌলিক পদ্ধতি, একটা হচ্ছে সহায়ক পদ্ধতি। এই যে পদ্ধতিগুলা, মৌলিক পদ্ধতি আবার 3 প্রকার, সহায়ক পদ্ধতি আবার 3 প্রকার। এই যে পদ্ধতিগুলো মানে বিকাশ করার ক্ষেত্রে 1601 সালে দরিদ্র আইনের প্রয়োজন রয়েছে। তারপরে হচ্ছে দরিদ্রতা থেকে মুক্তি। দরিদ্রতা থেকে মুক্তি মানে কি, যে যারা দরিদ্র তাদেরকে স্বাবলম্বী করা, তাদেরকে দরিদ্রের হাত থেকে মুক্ত করার ক্ষেত্রে 1601 সালের দরিদ্র আইনটা খুবই মানে যুগোপযোগী ছিল। হ্যাঁ, যুগের সাথে তাল মিলিয়ে সেই আইনটা অবশ্যই অ্যাপ্রোপ্রিয়েট ছিল। এজন্য বলা যায় যে দরিদ্রতা থেকে মুক্ত দেওয়ার জন্য, মানুষকে মুক্ত করার জন্য এই 1601 সালের দরিদ্র আইনটা খুবই সময় উপযোগী ছিল। আচ্ছা, তারপরে হচ্ছে সাহায্য ও পুনর্বাসন ব্যবস্থা। সাহায্য ও পুনর্বাসন ব্যবস্থা হচ্ছে যে সরকারিভাবে এর আগে কখনো কিন্তু সাহায্য সহযোগিতা দেওয়া হয়নি। ঠিক আছে? অনেকগুলো আইন হয়েছিল
আমরা জানি যে 1349 থেকে 1597 সাল পর্যন্ত টোটাল 42টি আইন প্রণয়ন করা হয়েছে। তো এই 42টি আইনের ভিতরে কিন্তু সরকারিভাবে কোনো সাহায্য সহযোগিতার ব্যবস্থা সেরকম ভাবে কিন্তু করা হয়নি। তো এক্ষেত্রে সাহায্য এবং পুনর্বাসন ব্যবস্থার ক্ষেত্রে কি করতে হবে, এটা একটা গুরুত্বপূর্ণ একটা দিক। হ্যাঁ, এবং সরকারিভাবে এখানে সাহায্য সহযোগিতা করার ক্ষেত্রে, দরিদ্রদের সহায়তা করার ক্ষেত্রে 1601 সালের দরিদ্র আইনটা খুবই কার্যকরী একটা পদক্ষেপ ছিল। তারপরে হচ্ছে পূর্ণাঙ্গ দরিদ্র আইন। আমরা জানি যে 1349 থেকে 1597 সাল পর্যন্ত টোটাল 42টি আইন প্রণয়ন করা হয়েছিল। এর আগের যে আইনগুলা, মানে 42টা আইন যে ছিল, সেই আইনগুলা কিন্তু সময় উপযোগী থাকলেও সেগুলা কিন্তু পূর্ণাঙ্গ আইন ছিল না। 1601 সালের দরিদ্র আইনটা কিন্তু ইতিহাসে একটা বিরাট একটা সাক্ষী হিসাবে থাকে, এবং 1601 সালের দরিদ্র আইনকে সেটা বহুল আলোচিত একটা আইন হিসাবে প্রচলিত। তারপরে হচ্ছে, এবং সেই জন্য কিন্তু পূর্ণাঙ্গ আইন বলা হয়। তারপরে হচ্ছে সুষ্ঠু পরিচালনা। সুষ্ঠু পরিচালনা মানে কি, যে সরকার কর্তৃক এই আইনটা সুষ্ঠুভাবে সুন্দরভাবে তদারকি করা হচ্ছিল। হ্যাঁ, এটাও হচ্ছে দরিদ্র আইনের অন্যতম একটা গুরুত্ব। তারপর হচ্ছে অলস ও অকর্মণ্য শ্রেণীর সংখ্যা হ্রাস। আমরা জানি যে যারা সক্ষম দরিদ্র, অর্থাৎ যারা মনে করো যে ঘরে বসে থাকে, কাজ করার শক্তি আছে, সামর্থ্য আছে, কিন্তু কাজ করেও না, কাজ খুঁজেও না, কাজ পায় না, তাদের একটা টেন্ডেন্সি যে অলস ভাবে আমি বসে থাকবো, আমি কাজ করব না। হ্যাঁ, আমার সে অলস ভাবে সময় কাটায় যে সকল লোকেরা, দরিদ্র লোকেরা, দেখবা যে এমন অনেক ব্যক্তি পাওয়া যায় যারা 2 দিন কাজ করে 5 দিন বসে থাকে, 3 দিন কাজ করে 4 দিন বসে থাকে, এরকম অনেক ব্যক্তি পাওয়া যায়, তাই না? তো এই ধরনের অলস ব্যক্তি যারা আছে তাদেরকে জোরপূর্বক কি করা হতো, শ্রমাগারে পাঠানোর ব্যবস্থা করা হতো, তাদেরকে বসিয়ে খাওয়ানোর কোনো সুযোগ ছিল না। এটা একটা অন্যতম একটা গুরুত্ব। তারপরে হচ্ছে সমাজ কল্যাণে সরকারের ভূমিকা। সমাজ কল্যাণে সরকার কি সুন্দর পদক্ষেপ নিয়েছে, এবং সেখানে ওভারসিয়ার নিয়োগ করা হয়। ওভারসিয়ারের মাধ্যমে এই সুষ্ঠু তদারকি করার মাধ্যমে 1601 সালের দরিদ্র আইনটা বাস্তবায়ন করা হয়। তো উপরোক্ত আলোচনা থেকে আমরা বলতে পারি যে 1601 সালের দরিদ্র আইন একটা যুগোপযোগী আইন ছিল, এবং এটার গুরুত্ব অপরিসীম, এবং ইতিহাসে এটার অন্যতম মাইলফলক হিসাবে বিবেচিত। তো আজকে আমরা যে জিনিসগুলো শিখলাম, 1601 সালের দরিদ্র আইন, 1601 সালের দরিদ্রদের শ্রেণী বিভাগ, এবং 1601 সালের দরিদ্র আইন বাস্তবায়ন প্রক্রিয়া, এবং 1601 সালের দরিদ্র আইনের গুরুত্ব। আগামী ক্লাসে তোমাদের সাথে অন্য কোনো টপিক নিয়ে হাজির হব। আর আরেকটা কথা বলে রাখি, যেহেতু সামনে আমাদের একটা বড় একটা আনন্দের একটা ঈদুল আজহা, হ্যাঁ, এবং কোরবানি ঈদ যেটাকে বলা হয়, সেই কোরবানি ঈদ আছে। তো পড়াশোনা কিন্তু থেমে থাকলে হবে না, সেই সাথে সাথে তোমরা পড়াশোনাটাও চালিয়ে যাবে। হ্যাঁ, এবং আমি আশা করব তোমরা সময়ের সাথে সাথে নিজেকে সেভাবে প্রিপেয়ার করবে, কারণ সময় কিন্তু কারোর জন্য বসে থাকে না। টাইম এন্ড টাইড ওয়াইট ফর নান। সময় যে নদীর স্রোতের মতো, সময় এবং নদীর স্রোতটা চলমান, কারোর জন্য অপেক্ষা করে না। তো তুমি সেই প্রেক্ষাপটে সেই কথা চিন্তা করে তুমি পড়াশোনাটা চালিয়ে যাবে, এবং আশা করব তুমি জীবনে ভালো কিছু করতে পারবে। আমাদের সময়টা যখন এখন খারাপ, আমরা এই করোনা ভাইরাসের কারণে আমরা এখন সবাই গৃহবন্দী, ঘরে বসে আছি, কিন্তু পড়াশোনাটা কিন্তু থামিয়ে থাকলে চলবে না। ঠিক আছে? তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সে পর্যন্ত সবার জন্য শুভকামনা। ধন্যবাদ।